হ্যালো স্টুডেন্টস, আমরা আবার শুরু করছি নবম পরিচ্ছেদ থেকে। কোনি সাঁতার কাটছে, যন্ত্রণায় সে বিদ্ধ, তার ঘুম পাচ্ছে, কিন্তু খিদ্দা তাকে উঠতে দিচ্ছে না। আরও 50 মিটার এখনো যেতে হবে, শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, দেখবি কি অবাক তোকে করে দেবে এই শরীর। যা অসম্ভব ভাবছিস তা সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটা চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ সব পারে, সব পারে। এই কথাগুলো কিন্তু ক্ষিতীশ নিজের মনে উচ্চারণ করছে। কণিকে সে সাঁতার কাটাচ্ছে, সে পরিশ্রম করাচ্ছে, আর নিজের মনে এই ধরনের উৎসাহব্যঞ্জক কথা বলে যাচ্ছে। কোনি সাঁতার শেষ করে দু হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে, মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো, দু চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতীশ সেটা লক্ষ্য করলো। ঘৃণা ফুটে বেরোচ্ছে, ওর এত কষ্ট হচ্ছে, ঘৃণা ফুটে বেরোচ্ছে। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাব ঘরে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো। এটা কোনির লগ বুক। প্রতিবেলা ট্রেনিংয়ে কাজের সময়ের হিসেব ছাড়া খাওয়ার, ওজনের, নারীর স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিন স্তর পরীক্ষার, আয়রন, ভিটামিন ট্যাবলেটের তালিকা এতে লেখা থাকে। লগবুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখলো কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার বলে যায় যাচ্ছি, কিন্তু আজ সে সেটা বলল না। ক্লাব থেকে কোনি যায় ক্ষিতীশের বাড়ি, সেখানে ও খাওয়া দাওয়া করে। ঠিক 10টায় তাকে প্রজাপতিতে যেতে হয়। ওকে প্রজাপতিতে কাজে ঢুকিয়েছে। প্রজাপতি রোলার শাটারের তালা খুলতে হয়, দোকান ছাড় দিয়ে কাউন্টার মুছে কুচোয় জল তুলে তাকে 5 মাস খাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে, তখন ঘন্টা 2 ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপেলোয় যেতে হয়। 7 থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে। কোনি মাইনে পায় এর জন্য 40 টাকা, যে টাকা দিয়ে তার সংসার চলে। আজ কোনির দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো, অর্থাৎ সে না খেয়েই প্রজাপতিতে গেল। লীলাবতী নিজেই দেখলো দোকান খুলেছে, পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা খুলে দিয়েছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমাকে আর দরকার নেই। অর্থাৎ এত দেরি হয়ে গেছে তাই বলছে এই কথা। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ। মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আশায় লীলাবতী কিছু বলল না। কোনি একে একে তার কাজগুলো কিন্তু করে গেল। ক্লান্তিতে এবং খিদে তখন সে ঝাপসা, দেখছে, পা টলছে, তার খুব ঘুমোতে ইচ্ছে করছে। কিন্তু দোকানে বসার মতো জায়গা তার জন্য রাখা নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি একটু বাড়ি যাবো। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়াসরে বলল, না। কোনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে যদি তাকে বরখাস্ত হতে হয় তাহলে 40 টাকা, তাদের সংসার 40 টাকা থেকে বঞ্চিত হবে। ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপেলো থেকে বেরিয়ে একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য। ছোটো ছোটো টুকরো, যেগুলো লন্ড্রিতে দরকার হয় নাম্বার লেখার জন্য, শাড়ির নাম্বার লেখার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য ওইগুলো লন্ড্রিতে দরকার হয়। ছাঁট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক প্রায় 3 কিলো কেনে। ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাটবর্তি থলি নিয়ে কোনিদের ঘরের দরজায় হাজির হয়। এটা কোনি নিজের জন্য, ক্ষিতীশ নিজের জন্য করছে না, কোনিদের সংসারের জন্য করছে। কোনির মাকে দিয়ে আসছে। কোনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠলো। কাল রাতে কোনি কখন ঘুমিয়েছিল? অর্থাৎ বুঝতে পেরেছে ক্ষিতীশ যে কোনি যে ক্লান্ত হয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কেন রোজ যেমন সময় ঘুমায়? জড়সড় হয়ে কোনির মা বলল। ঠিক বলছো। ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো কখন কোনি ঘুমিয়েছে। অর্থাৎ বুঝতে পেরেছে ক্ষিতীশ যে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে কাল রাত্রে। না বাবা, আপনার কাছে মিছে বলবো না, কাল রাতে কোনি যাত্রা শুনতে গেছিল। রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে। ও ছোট, ওরও তো সকালরাত আছে, পাড়ার সবাই হয়তো যাত্রা দেখতে গেছে, তাই ও গেছে। কিন্তু ও এখন প্রশিক্ষণ নিচ্ছে, তাই ওর এগুলো সাজে না। তোমরা দাঙ্গল সিনেমা দেখেছো, সেখানেও দেখেছো কিভাবে কঠোর পরিশ্রম করেছিল সেখানে কুস্তি গিয়ে যাও। থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বললে, এগুলো কেটে রেখো আজই, কাল সকালে কোনির হাতে দিয়ে ক্লাবে পাঠিও। 5 টাকা কোনির মার হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বললো, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্য তোমাকেই করা হতে হবে। যে কোনো খেলাই কিন্তু সাধনার জিনিস। সিদ্ধি লাভ করতে হলে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে হয়, তো সব কিছু ত্যাগ করতে হবে। বহু ছোটোখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর, যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিংয়ের সময় বিশ্রামের দরকার। এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখলো লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুব সাধারণভাবে জিজ্ঞাসা করলো, খুনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোই শুধু, বসতে দিই না, দাঁড়িয়েই আজ ঘুমোচ্ছিল। অর্থাৎ ও যে ক্লান্ত সেটা বোঝা যাচ্ছে। আজ ওকে খুব খাটিয়েছি, তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিচ্ছ। ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা করে দিচ্ছি।
রোজ শুধু ডিম দুধ মধু মাসে 50 টাকায় কি হয়? ক্ষিতিশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়লো। বুঝতে পারছে লীলাবতীর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ঘরে এসে দেখে কোনি মেঝে অকাতরে ঘুমোচ্ছে। বালিশের বদলে দুটি হাত জড়ো করে মাথার নিচে তার রাখা। ক্ষিতিশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, পিতার মতন। পরম কন্যাকে যেমন পিতা মাথায় হাত বুলিয়ে দেয়, ঠিক সেরকম ভাবে। একটু পরেই কোনি নড়ে উঠে আরো গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতিশের দিকে। বিড়বিড় করে কি যেন বললো। ক্ষিতিশ ঝুঁকে পড়লো শোনার জন্য। দাদা! অর্থাৎ ক্ষিতিশকে সে তার দাদা ভাবছে ঘুমের ঘোরে। হ্যাঁ, একটা পাতলা হাসি কোনির মুখে ছড়িয়ে গেল। আমায় কুমির দেখাবে বলেছিলে? ছোট্ট বাচ্চা মেয়ে কোনি। জীবনের কঠিন সংগ্রামে লিপ্ত হয়েছে সে। তার দাদা চলে গেছে, তার সাধনা যতই সে করুক, তার শখগুলো তো সে ভুলতে পারছে না। দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাবো। ফিস করে ক্ষিতিশ বলল। আরও অনেক জায়গায় আমরা যাব, বেলুড় মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, তারপর আরও দূরে যাবি, টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। ক্ষিতিশও স্বপ্ন দেখছে। যেমন কমল স্বপ্ন দেখেছিল কোনি সাফল্য পাবে, তেমনি ক্ষিতিশও কিন্তু স্বপ্ন দেখছে কোনিকে নিয়ে। ক্ষিতিশের জীবনও কিন্তু কোনিকে ঘিরেই গড়ে উঠছে। ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। ক্ষিপ্তা আমাকে কষ্ট দেয় দাদা, নালিশ করছে যেন সে তার দাদাকে। আমি ঠিক মেরে এনে দেবো তোমায়। কোনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। ক্ষিতিশ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আরও কষ্ট দেবো রে, আরও। রবিবার প্রজাপতি বন্ধ থাকে। সেদিন কোনির ট্রেনিংয়েরও ছুটি। ক্ষিতিশের কাঁধে চুলছে থলি, তাতে আছে কাগজের মোড়কে রুটি, আলুর ছেঁচকি, গুড়, ডিম সেদ্ধ আর কলা। ওরা দুজন বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। চিড়িয়াখানায় ঘন্টা 3 ঘুরে পুকুর ধারে ঘাসে এসে বসেছে। ক্ষিতিশ খাবারের মোড়ক দুটো বার করে বললো, জল খাওয়াটা মুশকিল হবে, ওয়াটার বোতলটা আনলে হতো। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জনা 30 মেয়ে হইচই করে হাজির হলো। সঙ্গে 4 জন টিচার রয়েছে। 2 জন দারোয়ান খাবারের ছুরি বয়ে আনলো। ওরা গোল হয়ে খেতে বসেছে। কোনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে আর রুটি চিবোচ্ছে। ক্ষিপ্তা, ওদের কাছে জল আছে, চাইবো? কি করে বুঝলি? ওই তো বড় ড্রামটার থেকে জল দিচ্ছে। দেখ তাহলে। কোনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতিশ দেখলো কোনি তাকে কিছু বলতেই তিনি কোনিকে আপাদ মস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাইতে কোনি অপ্রতিভ হয়ে ফিরে এলো। অর্থাৎ একজন শিক্ষিকা, এরকম সাধারণত হয় না, একজন শিক্ষিকা তিনি কোনিকে ফিরিয়ে দিলেন। একজন মানুষ, জলের আরেক নাম জীবন। একটা মানুষ, ছোট মেয়ে, সে জল চেয়েছে, তাকে শিক্ষিকা ফিরিয়ে দিচ্ছেন, রূঢ় আচরণ করছেন। সাধারণত এরকম হন না শিক্ষিকারা, কিন্তু ইনি বড়লোক স্কুলের দিদিমণি। তার গাম্ভীর্য আলাদা, তিনি অন্যরকম, তার সেই জন্য হয়তো তিনি এরকম করেছেন। দিল না তো, উনি মুখটা থমথমে, শুধু বললো বড়লোকদের মেয়েদের স্কুল। তাই দিল না বুঝি? ক্ষিতিশ কৌতুকের সুরে বলল। বড়লোকরা গরিবদের ঘেন্না করে। ক্ষিতিশ এবার একটু অবাক হলো। এইসব ধারণা এইটুকু কোনির মাথায় ঢুকলো কি করে? বড়লোকরা গরিবদের ঘেন্না করে, এইটুকু মেয়ের মাথায় এইসব কথা আসলো কোথা থেকে? সে তো জানে না এসব। ক্ষিতিশের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ভাবনা কোনির মাথায় কে ঢোকাল? আমরা পরের ভিডিওতে পরের অংশ আলোচনা করব। ধন্যবাদ।